হ্যালো এভরিওয়ান, দেখুন রেস্ট বা ঘুম আমাদের সবথেকে ভালো মেডিসিন। যে কোনো প্রবলেমের জন্যই যদি রেস্ট নেওয়া হয় এবং যদি ঘুম হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% প্রবলেম কিন্তু আমরা বেটার থাকি। কিন্তু কিছু প্রবলেম আছে যেটা রেস্ট বা ঘুমই আমাদের বিষাক্ত হয়ে দাঁড়ায়। অনেক সমস্যা আছে, তার মধ্যে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি আজকে, হিল পেন, আমাদের গোড়ালিতে ব্যথা। সারাদিন কোনো সমস্যা নেই, চলাফেরা করছি, কাজ করছি, যে কোনো সমস্যা হোক, যে কোনো ধরনের কাজই করি না কেন আমাদের কোনো প্রবলেমই নেই। যখনই হয়তো একটু রেস্ট নিলাম বা একটু ঘুমিয়ে উঠলাম তখনই কিন্তু প্রবলেম। কতক্ষণ প্রবলেম? 2 থেকে 4 মিনিট কি 5 মিনিট প্রবলেম হয়, তারপরে আবার আস্তে আস্তে কিন্তু প্রবলেমটা মনে হয় কিছুই নেই। তো এই প্রবলেম নিয়ে মিডিল এজ থেকে শুরু করে ওল্ড এজ, ইভেন ইয়াংরাও ইদানিং প্রচণ্ড সমস্যার মধ্যে আমরা আছি। ওষুধ প্রচুর খাই আমরা, এক্স রে করি, ব্যায়াম করি, অনেক সমস্যা হয়, তবুও প্রবলেম যেন সারতেই চাই না। একটা রিপিটেডলি একটা হ্যারাসমেন্ট বলতে পারেন, এবং তার সাথে সাথে একটা টেনশন। সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যে আমার টেনশন, মনে হয় ঘুমাবোই না, সারাদিন মনে হয় হাঁটি বা সারা রাত হাঁটি। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি, যে হিল পেন হচ্ছে তার কিছু কারণ আছে এবং কিছু ঘরোয়া পদ্ধতি আছে যে পদ্ধতিতে এই প্রবলেমটা সলভ করা যায়। তার সাথে সাথে হোমিওপ্যাথি কিছু স্পেসিফিক মেডিসিন আছে যে ওষুধগুলো দিলে এই হিল পেনটা 100% প্রবলেম সলভ হয়। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালেচুক 3 রুরাল হাসপাতাল। দেখুন, হিল পেনের প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম অনেক প্রবলেম এর মধ্যে থাকে। আমাদের যে গোড়ালি থাকে তার মধ্যে হয়তো হাড়ের ক্যালকিনিয়ান হাড়ও প্রবলেম হতে পারে, বা তার সাথে কিছু ওখানকার সফট টিস্যুরও কোনো প্রবলেম হতে পারে, বা নিউরোলজিক্যাল কিছু সমস্যা হতে পারে, বা ইনজুরি, অনেক প্রবলেমই আসতে পারে এই সমস্যার জন্য। তো আজকে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে কজেশন, কি কি কারণে এই প্রবলেমটা হিল পেনটা আমাদেরকে আসে। প্রথম যে সমস্যার জন্য এটা আসে সেটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস। তার মানেটা কি? ইনফ্লামেশন অফ প্লান্টার ফাসা। এটা কি? প্লান্টার ফাসাটা কি? একটা থিক ব্যান্ড, একটা মনে করুন একটা দড়ির মতো ব্যান্ড, যেটা করে টিস্যু অফ বটম অফ ফুটটাকে ধরে রাখে, একটা বটমের মতো ফুটটাকে ধরে রাখে। সেটাতে যদি কোনো কারণবশত ইনফ্লামেশন হয় তাহলে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম আসতে পারে। পেশেন্ট আমাদের হিস্ট্রি দিতে পারে যে ডাক্তারবাবু এরকম হঠাৎ করে চলতে গেলেই ভালো আছি, উঠে ঘুম থেকে উঠলে বা রেস্ট নিলে প্রবলেমটা কিন্তু বাড়ছে। তো প্লান্টার ফ্যাসাইটিস একটা ইম্পর্টেন্ট বলতে পারেন প্লান্টার ফ্যাসাইটিস। 2 নম্বর হচ্ছে অ্যাচিলাস টেন্ডোনাইটিস। তার মানেটা কি? আমাদের যেটা অ্যাঙ্কেল জয়েন্ট আছে, পেছনে যে টেন্ডনটা আছে, সেই টেন্ডনটা হচ্ছে অ্যাচিলাস টেন্ডন। যদি কোনো কারণবশত সেই টেন্ডনে ইনফ্লামেশন কিছু হয় তাহলেও কিন্তু এই সমস্যা আসতে পারে। টেন্ডনে কিছু ইনফ্লামেশন হওয়ার জন্য সমস্যা, কারণটা কি? তার কারণটা হচ্ছে এটা কানেক্ট করে কাপ মাসলসকে, কাপ মাসল থেকে হিল অবধি কানেক্ট করে থাকে। তো এটা যদি কোনো কারণবশত ইনফ্লামেশন হয় তাহলে একটা বিহাইন্ড অফ হিলে একটা পেন কিন্তু থাকে। তো এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে যদি কোনো কারণবশত ইনজুরি থাকে। ইনজুরি বলতে কোনো রকম পা মুচকে গেছে বা কোনো আঘাত লেগেছে, স্প্রেন বা স্ট্রেন, স্পেশালি অ্যাঙ্কেল জয়েন্ট বা ফুটে থাকে, তার জন্য আমাদের এই প্রবলেমটা কিন্তু আসতে পারে। 4 নম্বর বার্সাইটিস। বার্সাইটিস বলতে যেটা বার্সা আছে, ইনফ্লামেশন অফ বার্সা, এটা কি? ফ্লুইড ফিল স্যাক একটা, যেটা কি করে বোন এবং অ্যাচিলাস টেন্ডনকে, আমাদের যে হাড় আছে অ্যাচিলাস টেন্ডনকে সফট রাখে। সফট রাখার জন্য আমাদের জয়েন্টে কোনো রকম ভাবে আওয়াজ হয় না, যেটা বেসিক্যালি কি হয়, একটা কুশন, এটা একটা ফ্রিকশন, অনেক সময় বোনস এবং জয়েন্টের মধ্যে ফ্রিকশন আসতে পারে, সেটা ফ্রিকশন থেকে আমাদের বাধা দেয়। তো যদি কোনো কারণবশত এই বার্সাইটিস হয়, বার্সাতে যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে অনেক সময় ফ্লুইডটা কমে যায়, তার জন্য এই সমস্যা কিন্তু আমাদেরকে পেশেন্ট হিস্ট্রি দেয়। 5 নম্বর হচ্ছে ওভার ইউজ অফ ফিট। তার মানে কি? এক্সেসিভ ওয়াকিং হয়তো করেছে, হয়তো সেরকম হাঁটে না, সেই দিন অনেক হেঁটেছে হয়তো, কিংবা রানিং বা জাম্পিং, অনেক সময় স্প্রেন, তার জন্য কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। সারাউন্ডিং এরিয়াতে একটা পেন থাকতে পারে হিলে। 6 নম্বর হচ্ছে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য হতে পারে। একটা যদি ফ্র্যাকচার থাকে, টিনে একটা ক্র্যাক যদি হিলে থাকে, হিল বোন, তার জন্য রিপিটেডলি এই ক্র্যাকের জন্য একটা এই প্রবলেম আসে। স্পেশালি কাদের হয়? যারা অ্যাথলেটস, যারা খেলাধুলা করে বা জাম্পিং করে, বা যারা কনস্ট্যান্টলি হয়তো খুবই হাঁটা বা চলাফেরা করে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু আসে, এটা ফ্র্যাকচার। 7 নম্বর হচ্ছে ফুটওয়্যার।
ফুটওয়্যার বলতে আমরা যে জুতোটা পরি সেই ফুটওয়্যারটা যেন ইল ফিটিং হয়তো হয়েছে, ফিট ঠিকঠাক করে হয়নি হয়তো, তার জন্য এই প্রবলেমটা অনেক সময় আসে যে যে দরকার যে আমরা চটিটা বা যে জুতোটা পরেছি সেটা ফিটিং হয়নি, খারাপ ফিটিং হয়েছে, তার জন্য এই সমস্যা কিন্তু আমাদেরকে হিস্ট্রি দেয়। 8 নাম্বার হচ্ছে ওয়াকিং স্টাইল। অনেকজন অ্যাবনর্মাল ওয়াকিং কিছু স্টাইল থাকে, ফ্ল্যাট বেয়ার থাকে, অনেক সময় হিল টাইপের কিছু জুতো অ্যাবনর্মাল ওয়াকিং এর জন্য এরকম হতে পারে, তার জন্য এই সমস্যা আমাদের আসতে পারে। 9 নাম্বার হচ্ছে ওবিসিটি, একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওবিসিটি বলতে এক্সেসিভ ওয়েটের জন্য স্ট্রেস পড়ে হিলে এবং তার সাথে আদার পার্ট অফ ফিট, তার জন্য অনেক সময় বোনসে একটা পেন, কনস্ট্যান্টলি একটা ইনফ্লামেশন থাকে, এই জন্যই কিন্তু অনেক সময় হিল পেন আমাদের কাছে নিয়ে আসে। আদার কিছু কন্ডিশন থাকতে পারে, যেমন আর্থ্রাইটিস কিছু কন্ডিশন হতে পারে, বা নার্ভ জনিত কোনো সমস্যা, যেমন টার্সাল টানেল সিনড্রোম বা অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস কিছু প্রবলেম আসতে পারে, তার জন্য অনেক সময় আসতে পারে। 11 নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিড ডায়াথেসিস বা ইউরিক অ্যাসিড হাই যদি থাকে, ইউরিক অ্যাসিড যেটা গাউট হয়, যে গাউটের প্রবলেমের জন্য অনেক সময় হিল পেন আমাদের কাছে পেশেন্টরা নিয়ে আসে, তার জন্য সমস্যা কিন্তু অনেক সময় হয়। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কিন্তু অনেক সময় পেশেন্ট আমাদের হিস্ট্রি দেয়। লাস্টলি লেস কমন কিন্তু আলোচনা করতে হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভেরি কমন একটা ডিজিজ, যেটা একটা অটোইমিউন ডিজিজ, একটা ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরের জন্য হয়, তার জন্য অনেক সময় কিছু কম পার্সেন্টেশন আমাদের কাছে থাকলেও কিন্তু কিছু প্রবলেম আমাদের কাছে কেউ নিয়ে আসে। তো টোটাল যে কারণগুলো আলোচনা করলাম, সেই কারণগুলোর জন্যই কিন্তু বেসিক্যালি হিল পেন আমাদের কাছে পেশেন্টগুলো নিয়ে আসে। তার জন্য কি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, ইনভেস্টিগেশন না করলে আমি কোনো রকম ভাবে কারণ ডায়াগনোসিস করতে পারবো না। ইনভেস্টিগেশন কি হতে পারে? প্রথম একটা সিম্পল এক্সরে করবো আমি, একটা ফিটের একটা এক্সরে আমি যদি করি তাহলে বুঝতে পারবো ওখানকার হাড় ক্ষয় হচ্ছে নাকি, বা তার সাথে সাথে প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ইনজুরি কিছু আছে নাকি, তার জন্য একটা কনফার্ম হতে পারবো। একটা সিম্পল ব্লাড টেস্ট করি, ইউরিক অ্যাসিড আমি দেখবো, ভিটামিন ডি আমি একটা করে নেবো, তার সাথে সাথে আমি একটা সিবিসি করবো, যদি কোনো ইনফ্লামেশন থাকে তাহলে ডব্লিউবিসি কাউন্টটা বাড়া থাকবে, তাহলে আমি করতে পারি। তার সাথে সিটি স্ক্যান আমি একটা করতে পারি, একটা ইউএসজি ওই এরিয়াতে করতে পারি, এবং লাস্টলি অবশ্যই এমআরআই করে কিন্তু আমি আরো কনফার্ম হতে পারি। লাস্টলি রিউমাটয়েড আর্থ্রাইটিস জন্য আরএফ একটা করে কিন্তু আমি আরো কনফার্ম হতে পারবো যে এটা আদৌ রিউমাটয়েড আর্থ্রাইটিস না অন্য কোনো প্রবলেম আসছে। তো টোটাল যে কারণগুলো এবং ইনভেস্টিগেশনগুলো বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কারণগুলো যদি কারণ কনফার্ম হওয়ার জন্য আমি ইনভেস্টিগেশন অবশ্যই আমাকে করতে হবে। এবার যে পদ্ধতিটা বলবো যে আমরা রিলিফ কিভাবে পাবো, এটার ঘরোয়া পদ্ধতি রিলিফ বলবো, তার সাথে সাথে মেডিসিন আমি বলবো। তো রিলিফ আমরা কি করে পাবো? প্রথম যেটা হোম রেমেডির মধ্যে ফার্স্ট যেটা আমরা বলবো যে অবশ্যই একটা রেস্টের প্রয়োজন আছে, অন্তত একটা মিনিমাম একটা ডেজ অবধি আমরা রেস্ট বলবো, যে একটা রেস্ট থাকলে অনেক সময় হিল রেস্ট পাওয়া যায়, তাতে কিন্তু অনেকটা পেন আমাদের রিলিফ পেতে পারি। 2 নম্বর কি, একটা অ্যাপ্লাই আইস ব্যাগ বা র্যাপ করবো একটা ক্লথ, অন্তত 10 থেকে 15 মিনিট ধরে করবো, দিনে 4-5 বার অবশ্যই করবো। যদি কোনো ইনফ্লামেশন থাকে তাহলে ইনফ্লামেশনকে রিডিউসড করবে এই আইস প্যাক বা আইস ব্যাগ দিয়ে, যদি ওই জায়গাটাকে প্রেশার ক্রিয়েট করা যায়। 3 নম্বর হচ্ছে স্ট্রেচিং। স্ট্রেচিং বলতে জেন্টাল একটা স্ট্রেচ করবো ওই জায়গাতে, প্লান্টার ফ্যাসাইটিস যদি থাকে এবং কাপ মাসেলকে, তাহলে ইমপ্রুভ অফ ফ্লেকশন করবে এবং তার সাথে সাথে পেনকে রিলিফ করবে। তো স্ট্রেচিং একটা ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে সাপোর্টিভ কিছু স্ট্রেচ, যদি সাপোর্টিভ কিছু শু যদি আমি দিই, স্পেশালি যদি কিছু স্পেশাল কিছু শু, নরম শু অনেক সময় পাওয়া যায়, বা সাপোর্টিভ কিছু শু পাওয়া যায়, যে শুগুলো দিলে অনেক সময় হিল পেনটা কিন্তু রিলিফ পাওয়া যায়। মেসেজ, জেন্টেল একটা মেসেজ আমি দিতে পারি এসেন্সিয়াল কিছু তেল দিয়ে, যেমন জেন্টেল মেসেজের মধ্যে যেমন আসবে একটা কোকোনাট অয়েল বলতে পারেন, বা একটা অলিভ অয়েল বলতে পারেন, অনেক সময় মাস্টার অয়েল দিয়েও যদি আমরা সেটা মেসেজ করি তাহলে অনেকটা কিন্তু রিলিফ পাওয়া যায়। 6 নম্বর হচ্ছে ফুট সক্স। অনেক সময় ফিটকে যদি একটা গরম শেক আমি দিই, যে জায়গাতে পেন হচ্ছে, একটা ওয়ার্ম আইদার হট ব্যাগ দিয়ে হোক বা জল দিয়ে হোক, যে কোনো একটা ওয়ার্ম একটা অ্যাপ্লিকেশন যদি দিনে অন্তত 5 থেকে 10 মিনিট ধরে যদি অন্তত 4-5 বার আমরা করি, তাহলে ইনফ্লামেশনটা রিডিউসড হবে, পেনটা ডেফিনেটলি রিডিউসড হয়। 7 নম্বর মেনটেন হেলদি ওয়েট। আমি অবশ্যই যারা ওবেসিটি আছে তাদেরকে বলবো যে ওবেসিটি অবশ্যই কমাতে হবে, কারণ ওবেসিটি একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ব্যথার জন্য বা এই প্রেশারের জন্য, তো ওবেসিটি ডেফিনেটলি কমাতে হবে। 8 নম্বর ইউজ সফট সোল এবং হিল প্যাড একটা অনেক সময় পাওয়া যায়, যেটা প্রচন্ড হেল্পফুল। সোল এবং হিল প্যাড নামে একটা পাওয়া যায় অনেক সময় মেডিকেল যে কোনো দোকানে, অনেকটা ওই জায়গাতে বেল্টের মতো থাকে, যেটা খুব হেল্পফুল হয় পেন কমানোর জন্য এবং ইনফ্লামেশন কমানোর জন্য। তারপরে কি 9 নম্বর হচ্ছে একটা ব্যান্ডেজ যদি আমি র্যাপ করে অ্যারাউন্ড দ্য হিল এবং তার অ্যাঙ্কেল, তাহলে অনেক সময় সাপোর্টিভ একটা থাকে এবং পেনটা অনেক সময় কমে। বাস লেস ইম্পর্টেন্ট, বাস আমরা ওটা ইউজ করে দেখতে পারি।
রেগুলার একটা জেন্টল স্ট্রেচিং আমি এক্সারসাইজ আমি করতে পারি, ট্রাই রেগুলার একটা হালকা এক্সারসাইজ যদি আমি করি তাহলেও কিন্তু অনেকটা রিলিফ এটা থাকবে। তারপরে কি ডু নট ওয়াকিং, যদি আমি খালি পায়ে হাঁটবো না এবং খালি পায়ে দাঁড়াবো না, তাহলে এটা করলেও খালি পায়ে যদি আমি দাঁড়াই বা খালি পায়ে হাঁটলেও কিন্তু অনেক সময় পেনটা বাড়ে। তো টোটাল যে 11টা হোম রেমেডি আমি বললাম, যে রেমেডিগুলো আমরা যদি অ্যাপ্লাই করি বিশেষ করে হিল পেনের জন্য তাহলে ডেফিনেটলি আরাম হয়। তার সাথে সাথে আমি কিছু মেডিসিনের কথা বলবো, যে ওষুধগুলো দিলে ডেফিনেটলি রোগী কিন্তু এই প্রবলেম থেকে মুক্তি পাবে। যেহেতু আমি হোমিওপ্যাথি ডাক্তার, প্রচুর ভালো ভালো ওষুধ আমাদের কাছে আছে, কিন্তু এর আগের ভিডিওর মতো সেম জিনিস আমি বলবো স্ট্রেকিং এ ডেফিনেটলি একটা প্রয়োজন আছে। টোটালিটি অফ সিমটম না হলে মেডিসিন আমরা সিলেকশন করতে অসুবিধা হয়। টোটালিটি অফ সিমটম করে যে মেডিসিন আসবে সেই ওষুধটাই সেই পেশেন্টের জন্য পারফেক্ট মেডিসিন। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ওষুধের নাম বলবো, অবশ্যই এই ওষুধগুলো আপনারা ট্রাই করবেন না, ট্রাই করার আগে নিয়ারেস্ট কোনো ডক্টরের একটা কনসাল্ট নিয়ে ট্রাই করলে সব থেকে বেশি ভালো। যেমন কি ওষুধ, রাস টক্সিকোডেন্ড্রন খুবই ভালো রেমেডিজি এই প্রবলেমের জন্য। তার সাথে কি ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে, ব্রায়োনিয়া যদি আমি দিই খুব ভালো রেসপন্স করে। তার সাথে কি আর্নিকা খুব ভালো রেসপন্স করে। রুটা গ্রাভিওলেন্স খুবই ভালো রেমেডি এই প্রবলেমের জন্য। ক্যালক্রিয়া ফ্লোর এক্সেলেন্ট রেমেডি এই প্রবলেমের জন্য। তার সাথে ন্যাট্রাম সালভ খুব ভালো কাজ করে এই সমস্যার জন্য। বেলোডোনা খুবই ভালো রেসপন্স করে যদি অ্যাকুট কোনো ইনফ্লামেশন থাকে তাহলে রেসপন্স করে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু অবশ্যই একটা সাজেশন নিয়ে ওষুধগুলো খেলে খুবই ভালো কাজ করে। ইভেন যতই বড় সমস্যা হোক না কেন আমরা দেখেছি এই প্রবলেম 100% সেরে যায়। তো অবশ্যই যে প্রবলেম, যে কারণগুলো বললাম সেই কারণগুলো খুঁজে বার করতে গেলে ইনভেস্টিগেশন আপনার দরকার আছে। তার সাথে সাথে আপনার যে হোম রেমেডি সেগুলো আমি ইউজ করতে পারি, এবং তার সাথে সাথে হোমিওপ্যাথি যে ওষুধগুলো আমরা সেই ওষুধগুলো ভালো রেসপন্স করে। তো আজকে আপাতত এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তার সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করুন, তাহলে নেক্সট ভিডিও করতে আমি আরও ভালো লাগবে আমাকে। অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি লাইফ লিড করুন, ভালোভাবে ঘুমান, এক্সারসাইজ করুন, টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি থাকুন, দেখবেন আপনার লাইফ হেলদি এবং ডেফিনেটলি সুস্থ স্বাভাবিক থাকবে। সবাই ভালো থাকুন, সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।